হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। তো ব্লগটায় তোমাদের কাছে আমি শেয়ার করব যে সানডের পুরো দিনটা আমি কিভাবে স্পেন্ড করলাম। তো এখন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কি যে আমি শাড়ি পরে প্রপার সাউথ ইন্ডিয়ান মেয়েদের মতন মাথায় বেলফুল আর গোলাপ দিয়ে কোথায় যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। আজকে সানডে, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি, তাই চলে এলাম ইসকন টেম্পল। ব্যাঙ্গালোরে একটা ইসকন টেম্পল আছে, এখানেই আমি আজকে এসেছি। তো শাড়ি পরে মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে, তাই আজকে একটু শাড়ি পরে ভাবলাম সকাল সকাল চলে যাই ইসকন টেম্পল। আমি আগেও একবার এসেছিলাম, যখন আমার মা ব্যাঙ্গালোরে এসেছিল আগের বছর ঠিক এই সময়তেই, জুন জুলাইয়ের টাইমে, জুলাইয়ের এন্ডিংয়ে আমি এসেছিলাম। বাট তখন প্রচণ্ড ভিড় আর লাইনের জন্য ভালো করে মন্দিরটা ঘুরে বা ঠাকুরটা ঠিক করে দেখতেই পারিনি। তাই আজকে সকাল সকাল হঠাৎ করে ইচ্ছা করলো চলো একটু ইসকন টেম্পল ঘুরে আসি, তাই চলে এলাম। এখন যেহেতু মেট্রো রুটে থাকি, তাই মেট্রো রুটে তাড়াতাড়ি পৌঁছতেও পারবো। তো আমার ঘর থেকে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। তো হোয়াইটফিল্ড থেকে পার্পেল লাইন করে প্রথমে ম্যাজেস্টিক আসলাম। তো ওখান থেকে সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা মতন। দেন নাগাসান্দ্রা সাইডে আমি মেট্রো ধরলাম, গ্রিন লাইন মেট্রো। তো ওখান থেকে 3-4টের স্টপ ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কটা স্টপ, ওই 10 থেকে 15 মিনিট ধরে রাখো। তো চলে এলাম মহালক্ষ্মী মেট্রো স্টেশনে, নেমে পড়লাম। তো এই ইসকন টেম্পলটা মেনলি রাজাজিনগরে। তো রাজাজিনগর মেট্রো স্টেশনে ঠিক পরের স্টেশনে নামতে হয়। তো ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সটা একটু কম হয়। তো 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখন আমি পৌঁছে যাব ইসকন টেম্পল। তো ব্যাঙ্গালোরের মধ্যে সব থেকে বড় টেম্পল হচ্ছে রাজাজিনগরের ইসকন টেম্পলটাই। তো উইকেন্ডে বাড়িতে বসে বসে বেশ বোর লাগে, তাই ভাবলাম কোথাও তো একটা যাওয়া যাক, অ্যাটলিস্ট মন্দিরেই চলে যাই, তো ভালো লাগবে সকাল সকাল। তো এই দেখো বন্ধুরা, যখন আমরা চলে এসেছি ইসকন টেম্পল, তো দূরে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো রাধাকৃষ্ণের মন্দির আমার সত্যি খুব প্রিয়, ছোটবেলা থেকেই আমি রাধাকৃষ্ণের ভক্ত, মানে কৃষ্ণ ঠাকুরের ভক্ত বলতে পারো। তো ইসকন টেম্পল আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট গডের টেম্পল, তাই বারবারই যেতে আমার ভালো লাগে। তো আগেও আমি এসেছিলাম, আবারও আসলাম। কলকাতাতেও আমি ইসকন টেম্পল, মানে ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরেও আমি ইসকন টেম্পল দেখেছি। তো সকাল সকাল মন্দির আসার একটা যে আলাদা ভাইব হয়, সেটা আমার ফিল হচ্ছিল। কারণ সকালবেলা আমি 9:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো কোনো ভিড়ও ছিল না, ফাঁকায় ফাঁকায় আমি ঢুকেও গেছি। তো এখানে আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এখন মন্দিরের ভিতরে ঢোকার জন্য প্রথমে ব্যাগ চেকিং করতে হবে, বডি চেকিং করতে হবে, কোনো বড় লাগেজ থাকলে সেটা রেখে দিতে হবে, জুতো রাখতে হবে। তো সেই প্রসেস করলাম এখন, ব্যাগ চেক, বডি চেক করার পর এখন জুতো রাখার পালা। তো এখানে একটা 10 টাকার কুপন দিয়ে তোমাকে ব্যাগ নিতে হবে, ব্যাগে করে তুমি জুতো রাখতে পারো। আদারওয়াইজ ফ্রিতেও তুমি জুতো রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে কোনো সিকিউরিটি নেই বলতে পারো। তো আমি ওই 10 টাকার কুপন দিয়ে একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন এখানে দেখো তোমরা যে এতগুলো সেকশন আছে, প্রচুর লোকের যখন ভিড় হয় তখন এত জুতোর সেকশনগুলো লাগে কাজে। তো এখন কুপন দিয়ে দিয়েছে আমাকে, তো এখন আমি জুতো রেখে আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো এই হলো এই কুপনটা, জুতো রাখার জন্য যে কুপনটা দিয়েছে। তো এখন আমি দর্শনের জন্য মন্দিরের ভিতরে যাচ্ছি। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকে যাওয়ার জন্য তোমার 1-2 স্টেপ সিঁড়ি ক্রস করতে হবে। তারপর তোমার একটা স্কাই ওয়াক মতন আছে, এখন স্কাই ওয়াকটা আমি ক্রস করছি। তো আমাকে দেখতে একদম প্রপার সাউথ ইন্ডিয়ান মেয়েদের মতনই লাগছিল, কারণ মাথায় বেলফুলের গোলাপটা। এখানে যে কোনো মেয়ে, বউ বা শুধু মন্দিরে যাওয়ার নয়, নর্মাল ওরা রাস্তায় বেরোলে এই টাইপের ফুলটা ওরা মাথায় গোজে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা ফুল মাথায় গুজে মন্দিরে যাবো শাড়ি পরে। তো আজকে সেই ইচ্ছাটা এতদিন বাদে আমি পূরণ করলাম। তো এই হলো মন্দিরটা, এখন আমি যাচ্ছি, দূর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরের বাইরের চারপাশটা। তো এখন মন্দিরের ভিতরের দিকে আস্তে আস্তে যাবো আর তোমাদের পুরোটাই দেখাবো। জানি না মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ করবে কিনা, কিন্তু ট্রাই করব ক্যাপচার করার, ভিডিও বা ফটো যেভাবেই হোক। আর যদি অ্যালাউ না করে তাহলে কিছু করার নেই আর। তো এই হলো রাধাকৃষ্ণ টেম্পলের, ইসকন টেম্পলের যে মেইন গেটটা। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি।
মেইন মন্দিরে যাওয়ার আগেও দেখলাম যে দুটো তোমার ছোট ছোট টাইপের মন্দির আছে, তো সেইখানেও আমরা ঢুকে গেছিলাম। তো এখন আমরা সেখানেই যাব। আগের বারে সে তো এত লাইন ছিল যে মেইন মন্দির ছাড়া বাকি আশেপাশের কিছু দেখার মতন স্কোপই পাইনি। তো এবার যাই হোক একটু ফাঁকায় ফাঁকায় একটু ভালো করে ঘুরে ধীরে সুস্থে দেখতে পারবো অ্যাটলিস্ট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে মন্দিরের চারপাশের কারুকার্য সব কিছুই আমি দেখাই। যারা কোনোদিনও ইসকন টেম্পল ব্যাঙ্গালোরে এসে দেখতে পারোনি তারা অবশ্যই এসে দেখো, আর যদি না দেখার সুযোগ হয়ে থাকে তাহলে আমার ভিডিও থেকেই দেখে নিও। এখানে ভিতরে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফিস নেই, এটা হচ্ছে একটা মেন ব্যাপার। মন্দিরে যাওয়ার জন্য কেনই বা এন্ট্রি ফিস লাগবে? তো এখানে ফ্রি এন্ট্রি সব সময়ের জন্যই। মেইন মন্দিরে ঢোকার আগেও দুটো ছোট ছোট মন্দিরের ঢোকার ঠিক আগেই পড়েছিল, তো সেইখানেও আমি যাব এখন। তো যাই হোক, তো মন্দিরের পুরো বাইরেরটা আমিও তোমাদেরকে ভিডিওতে দেখাবো, আর ভিতরে আমি জানি না কতটা কি ভিডিও অ্যালাউ আছে, ভিডিও করতে দেবে কি না আমাকে। তো যাই হোক, তবুও ট্রাই করব। তো দেখে যতটুকু মনে হচ্ছে যে মনে হয় না অ্যালাউ করবে, কিন্তু তাও আর কি দেখা যাক, লেটস ট্রাই। তো এখন আমি এই মন্দিরের ভিতরে যাচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে একটা হনুমান মন্দির ছিল আর একটা গারুদা স্ট্যাচু ছিল। তো এই দুটো আমি ক্যাপচার করতে পেরেছি, তোমাদের ভিডিওতে দেখাতে পেরেছি। ব্যাঙ্গালোরের এই ইসকন টেম্পলটা 1997 সালে প্রতিষ্ঠা হয়, তাই এই টেম্পলটা বেশি দিনের পুরনো না। এই মন্দিরটা মোটামুটি 27 বছরের পুরনো। মন্দিরের বাইরে যত তোমরা গোল্ড প্লেটের চূড়া বা গম্বুজ টাইপের নকশা দেখতে পাচ্ছ, কারুকার্য দেখতে পাচ্ছ, সবই জানা গেল যে গোল্ড প্লেটেড। মন্দিরের বাইরেরটা আশা করি তোমাদের ভিডিওতে ভালো করে দেখাতে পেরেছি। আর মেন মন্দিরে যাওয়ার আগেও তোমাদের যে বললাম যে দুটো ছোট ছোট মন্দির ছিল, ওখানেও আমি গেছি। আর সেখানে মন্দিরের ভিতরে গিয়েও লাকিলি তোমাদেরকে আমি ভিডিও করে ওটাও দেখাতে পেরেছি। তাহলে এখন মেন মন্দিরে যাওয়ার পালা। মেন মন্দিরে যাওয়ার আগে ভাবলাম যে একটু ডালা নিয়ে নিই, ভিতরে গিয়ে পুজো দেবো, কারণ সকালবেলা স্নান করে উপোস করে সেজে গুজে শাড়ি পরে যখন এসেছি তাহলে পুজো দিয়েই দিই। তো মন্দিরে ভিতরে পুজো দেওয়ার জন্য এখানে ডালা পাওয়া যাচ্ছিল। ডালার মধ্যে ছিল তোমার দুটো কলা, নারকেল আর কিছু ফুলও ছিল। তো প্রাইস ছিল মাত্র 80 টাকা। তো ভাবলাম সকাল সকাল একটু পুজো দিলে ভালো লাগবে, তো এই ডালাটা আমি এখন নিয়ে নিয়েছি। তো এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা। তো এখন যাচ্ছি ডালা নিয়ে মেন মন্দিরের ভিতরে। মেন মন্দিরে ঢুকতে ঢুকতেই প্রথম যে লেখাটা চোখে পড়লো সেটা হলো ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য টেম্পল। তো ভাবলাম যে যে জিনিসটা করতে পারবো, যে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো, সেটা আর আশা করি হবে না। তাও দেখা যাক, ট্রাই করে কি কতদূর আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি। আশা করি ভগবানের যে স্ট্যাচুটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, অত সামনে যেহেতু সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু আশেপাশের মন্দিরের কারুকার্য ভিতরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন মন্দিরের ভিতরে ঢুকেই দেখলাম বেশ অনেক সিকিউরিটি গার্ড রয়েছে, তাই বেশিক্ষণ আর ভিডিও করে রিস্ক নিলাম না। এই যে এখানে গোল্ডেন কালারের চূড়া বা সিংহাসনটা দেখতে পাচ্ছ, যেখানে ভগবানকে ওরা বসিয়েছে, তো এটা পুরোটাই সোনার ছিল। তো এই হলো মন্দিরের পুরো নকশা কারুকার্য, চারপাশটা, ভিতরের যে ডিজাইনটা তোমাদের দেখালাম। তো এই যে লাইন দিয়েছি এখন পুজো দেব, তো বেশি বড় লাইন ছিল না, 2 মিনিটের মধ্যেই পুজো দিয়ে দেব।
তো যখন পৌঁছালাম তখন সকালবেলার আরতি চলছিল, তাই মনটা বেশ ভালো লাগলো। তাই ভিডিওটা আমি এখানে কিছুক্ষণের জন্য কাট করব, পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। মন্দিরের বাইরে পুজো দিয়ে এসে এখন দেখা যাচ্ছে কি যে এখানে অনেক রকমের খাবার দাবার, লাড্ডু, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস, তো এগুলো পাওয়া যাচ্ছিল এখানে। এখানে রসগোল্লা, গোলাপ জামুন, কেক, লাড্ডু, তো এইসব পাওয়া যাচ্ছিল। তো এখানে তারপর বাইরে এসে দেখলাম কি যে ভগবদ গীতা পাওয়া যাচ্ছে বিভিন্ন ভাষায়, বাংলা, ইংলিশ, হিন্দি, তামিল, তেলুগু, এইসব ভাষায় বিভিন্ন বই, ভগবানের বই বিক্রি হচ্ছিল। তারপরে এখানে পিতলের ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছিল, রাধা কৃষ্ণের মূর্তি, রাধা আলাদা, কৃষ্ণ আলাদা, হাতি, ঠাকুরের সব বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাচ্ছিল এখানে। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমরাও দেখো বন্ধুরা, কিন্তু দামটা দেখে মনে হচ্ছিল একটু বেশি, কারণ যে জিনিস আমরা মোটামুটি 150 টাকায় পাই, এটা দিচ্ছিল 250-300 টাকায়। তো দেখে মনে হচ্ছিল ভ্যারি করে অন্যান্য জায়গার তুলনায় ভিতরে তো একটু দামটা বেশি হবেই। তো বেশ অনেক কিছু জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখো এই ফটো ফ্রেমগুলো 170 টাকা। তো এইগুলোর প্রাইস মোটামুটি ঠিক লাগছিল। তো ফটো ফ্রেমগুলো দেখে ভাবলাম যে একটা ফটো ফ্রেম নিই, এখানে ঘরে একটা রাখবো বলে। তো আগে একটু এগিয়ে গিয়ে দেখি যে আর কিছু নতুনত্ব পাওয়া যাচ্ছে কিনা, যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নেব। তো বাট বেশ অনেক কিছুই জিনিস ছিল সুন্দর সুন্দর, পছন্দ হয়ে যাওয়ার মতন। তো দেখা যাক কি নিই, এখন একটা কিছু তো নিতে ইচ্ছা করছে। তো এখানে দেখো এই ফটো ফ্রেমগুলো, আচ্ছা এই ফটো ফ্রেমগুলো 99 টাকায় দিচ্ছে। তো এরকম একটা ফটো ফ্রেম আমি নিলাম এখন। তো এই ফটো ফ্রেমটা এখানে তোমার হনুমান, সীতারাম, তারপরে রাধাকৃষ্ণ, বিভিন্ন ধরনের ফটো ফ্রেম ছিল। তো ওরকম একটা নিয়ে এখন খাওয়ার দিকে চলে এসেছি। তো এখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিলো, পুলিয়োগরে রাইস, লেমন রাইস, তারপরে কোকোনাট হোলি যে পাওয়া যাচ্ছিলো। তো এটা একটা ট্রাই করলাম 30 টাকা দিয়ে। ভিতরে কোকোনাটের স্টাফ ছিল, একটু মিষ্টি মিষ্টি টাইপের, মালপোয়া, সিঙ্গাড়া। তো মোটামুটি খারাপ রেঞ্জের না, মোটামুটি ঠিকঠাক প্রাইসে। পেস্ট্রিও ছিল 45, 30, 25-এর। তো খাওয়ার যে দোকানগুলো ছিল দামের মোটামুটি ঠিকঠাকই প্রাইস ছিল। তো একটা কোকোনাট হোলি যে ট্রাই করার পর তারপর নিলাম একটা পুলিয়োগরে রাইস। তো চলো বন্ধুরা, পুলিয়োগরে রাইসটা তোমাদেরকে এখন আমি দেখাই। তো পুলিয়োগরের রাইসটার দাম ছিল হচ্ছে মাত্র 30 টাকা। তো ওটা ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্টও হয়ে যাবে আর একটু পেটও ভরে যাবে। তো এই হলো বন্ধুরা এই পুলিয়োগরে রাইসটা। এটা হলো এখানে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। তো পুলিয়োগরে ওরা একটা পাউডারের মতন পাওয়া যায়, তো ওইটা হচ্ছে যে রাইসের মধ্যে মিশিয়ে এরকম একটা ফ্লেভারের রাইস তৈরি করে। পুলিয়োগরে রাইসটা খাওয়ার পর তোমাদের এখন আমি দেখাই যে পুজো দেওয়ার পর যে প্রসাদ হিসেবে ওরা দিয়েছে। তো একটা ছোট্ট প্যাকেটের মধ্যে কিছু ফুল, 2টো কলা, নারকেলটা ফাটিয়ে ওরা প্রসাদ হিসেবে আমাদেরকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো এখানে দেখলাম যে ভোগ প্রসাদ বিতরণ করছে। তো ভোগ প্রসাদের মধ্যে খিচুড়ি ছিল। তো ভোগ প্রসাদের মধ্যে খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে, তাই এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম। তো এখন খিচুড়ি একটু খাবো, ভোগ প্রসাদটা একটু টেস্ট করে দেখি। তো যেখানেই যাই, যতই বাড়িতে খিচুড়ি বানাই না কেন, আমরা ভোগ প্রসাদের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। অল্প দেয়, কিন্তু ঠাকুরের ভোগ প্রসাদ খেতে যেন সত্যি অমৃতর মতন লাগে। তো এই ভোগ প্রসাদটা আমি একবার না 2বার ট্রাই করে খেলাম। তো 2বার নিয়ে খাওয়ার পর পেটটা মোটামুটি বেশ ভালোই ভরে গেল, সকালের ব্রেকফাস্টও হয়ে গেল।
তো মন্দিরের পাশে এরকম একটা সুইমিং পুল ছিল, তো ওর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি ফটোশ্যুট এসব নেওয়ার পরে মন্দিরের ব্যাক সাইডটা আমি তোমাদেরকে এখন এখানে দেখাচ্ছি। তো ব্যাক সাইডে তোমার ভোগ প্রসাদ দিচ্ছিল, তো এখানে সবাই মন্দিরে এসে বেরিয়ে তারা ভোগ প্রসাদ এখন খাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরাও যদি কোনোদিনও সময় সুযোগ পেয়ে থাকো ব্যাঙ্গালোরের ইসকন টেম্পলটা অবশ্যই ঘুরে যাও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন আমি বাড়ি যাব, তো এখন আমি জুতো নিতে চলে এসেছি, জুতো নিয়ে আমি এখন বাড়ি চলে যাব। তো বেশি সময় আমার লাগেনি, সকাল 9টার সময় 9:30টার সময় আমি মহালক্ষ্মী মেট্রো স্টেশনে পৌঁছেছি। তো 10টার সময় আমি মন্দিরে ঢুকে গেছিলাম, 10টা থেকে 11:30 1.5 ঘন্টা সময় আমি মন্দিরে কাটিয়েছি। তো যাই হোক, এখন আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে। গ্রিন লাইনে মেট্রো ধরে আমি চলে এসেছি মহালক্ষ্মী থেকে ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমি পার্পেল লাইনে মেট্রো ধরে হোয়াইটফিল্ড ক্যাটাগরি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে হালকা একটু মসুর ডালও বানিয়ে নিয়েছি, গরম গরম ভাত, তার সাথে ডাল, আচার, লেবু, কেটে নিয়েছি একটু আম, আর সাথে ছিল কালকের একটু সোয়াবিনের তরকারি। তো এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। বন্ধুরা, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। অ্যান্ড এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না। দেখা হবে পরের ব্লগে বন্ধুরা, আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই।